আসসালামু আলাইকুম। অটোক্যাড ইলেকট্রিক্যাল কোর্সের ফার্স্ট ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে অটোক্যাড ইলেকট্রিক্যাল সফটওয়্যারটার একটা ওভারভিউ ক্লাস করব, যে সফটওয়্যারটার মধ্যে আসলে কি আছে, কি কি ফাংশন আছে, কিছু বেসিক ফাংশন নিয়ে আলোচনা করব। আর অটোক্যাড ফিল্ডটা নিয়ে আসলে বেসিক্যালি আলোচনা করব, যে আপনারা আসলে অটোক্যাডটা করতেছেন, কেন করছি আমরা অটোক্যাড ইলেকট্রিক্যাল কোর্সটা, এবং এটার কোথায় কোথায় ইমপ্লিমেন্টেশন আছে, কোন কোন সেক্টরে ইমপ্লিমেন্টেশন আছে, সেগুলো নিয়ে কিছু আলোচনা দিয়ে আমরা শুরু করব ফার্স্টে। তো অটোক্যাড ইলেকট্রিক্যাল বা অটোক্যাড নিয়ে যদি আমি শুধু অটোক্যাডের কথা যদি বলি, অটোক্যাড হচ্ছে একটা ড্রয়িং সফটওয়্যার বা ডিজাইনিং সফটওয়্যার, যেটা আসলে অনেক ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই ইউজ করে বা অনেক ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা ইউজ করে। যেমন এটা মেকানিক্যাল পার্টস বা মেশিনারিজ ডিজাইন করার জন্য অটোক্যাড প্রয়োজন হয়। এরপরে সিভিল ইঞ্জিনিয়ারদের বিল্ডিং ডিজাইন, তারপরে বিভিন্ন টাইপের ব্রিজ ডিজাইন বা বিভিন্ন সিভিল স্ট্রাকচারগুলো ডিজাইন করার জন্য অটোক্যাড সফটওয়্যারটা প্রয়োজন হয়ে থাকে। এবং আর্কিটেকচার ইঞ্জিনিয়ার যারা আছে তারা বিভিন্ন ধরনের ইন্টেরিয়র ডিজাইন এবং এক্সটেরিয়র ডিজাইন করার জন্য অটোক্যাড সফটওয়্যারটা ইউজ করে। এছাড়াও মেরিন ইঞ্জিনিয়ার যারা আছে তারা শিপের বিভিন্ন ডিজাইন করার জন্য, এরপরে বিভিন্ন প্রোডাক্ট ম্যানুফ্যাকচারের আগে প্রোডাক্টটার ডিজাইন করতে হয়, সেসব প্রোডাক্ট ম্যানুফ্যাকচারের আগে ডিজাইন করার জন্য অটোক্যাড সফটওয়্যার ইউজ হয়। এরপরে বিভিন্ন বিল্ডিং এর ফায়ার সিস্টেম ডিজাইন, এইচভিএসি অর্থাৎ হিটিং ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশন সিস্টেম ডিজাইন, বিভিন্ন ফ্যাক্টরির সেফটি ডিজাইন, এই জিনিসগুলো ডিজাইন করার জন্য অটোক্যাড সফটওয়্যারটা খুবই প্রয়োজন হয়। যেমন আমরা জানি যে বিভিন্ন ফ্যাক্টরির সেফটি ডিজাইন বা ফায়ার সিস্টেম ডিজাইন করাটা খুবই কম্পালসারি একটা জিনিস। সো এই সকল ডিজাইনগুলো অটোক্যাড সফটওয়্যারে আসলে ডিজাইন করা হয়। এরপরে এমইপি অর্থাৎ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড প্লাম্বিং সিস্টেম ডিজাইন করার জন্য অটোক্যাড সফটওয়্যারটা ইউজ হয়। এখন কথা হচ্ছে যে এইসব ডিজাইনগুলো করার জন্য কি শুধু অটোক্যাড সফটওয়্যারই আছে কিনা, মানে না, অটোক্যাড ছাড়াও আরও বেশ কিছু সফটওয়্যার আছে যেগুলোকে আমরা ক্যাড সফটওয়্যার বলি। এসব ক্যাড সফটওয়্যারগুলো দিয়েও ডিজাইন করা পসিবল, যেমন সলিড ওয়ার্কস আছে, র্যাডিট আছে, ফিউশন 360 ডিগ্রি আছে। এই সকল ক্যাড সফটওয়্যারগুলো দিয়েও ড্রয়িং করা পসিবল। তবে অটোক্যাডটা সবচেয়ে পপুলার সফটওয়্যার, কারণ এখানে সবগুলো কাজই, মানে সব সেক্টরের কাজই অটোক্যাড সফটওয়্যারটায় করা পসিবল হয়। যেমন এরপরে আপনি অটোক্যাড শেখার পরে যদি আপনি চান যে আপনি 3D ডিজাইন নিয়ে আরও স্পেশালাইজড কাজ করবেন, সেক্ষেত্রে আপনি সলিড ওয়ার্কসে কাজ করতে পারেন। আবার আপনি যদি সিভিল ইঞ্জিনিয়াররা র্যাডিট সফটওয়্যারটা প্রেফার করে এখন বেশিরভাগ টাইমে। তবে অটোক্যাড সফটওয়্যারটা হচ্ছে আপনার ফাউন্ডেশন। অটোক্যাড সফটওয়্যারটা শিখলে আপনি এরপরে বিভিন্ন মানে সফটওয়্যারে কনভার্ট হতে পারবেন ইজিলি, আপনার ফাউন্ডেশনটা স্ট্রং থাকবে। অটোক্যাড ডিজাইনারদের জন্য জব ফিল্ডে অনেক অপরচুনিটি আছে, এবং ডিজাইনিং বেশ একটা ডিমান্ডেবল জব। এটার একটা কারণ আপনি ধরেন, যদি আপনি মেইনটেনেন্স সেক্টর বা সার্ভিস সেক্টরে, আপনি ধরেন মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার বা সার্ভিস ইঞ্জিনিয়ার, সো সেটা হলে হয়তো দেখা যায় যে আপনার একটু মুখস্থ প্যাটার্নের কাজ করতে হয়, যে হয়তো কোনো একটা ফল্ট হয়েছে, আপনার ইকুইপমেন্টটা চেঞ্জ করে দিলেন, বা হলো কোনো এক জায়গায় ওয়্যারিং সার্কিট ডায়াগ্রাম দেখে আপনি ওয়্যারিং করে দিলেন। তো আপনার খুব একটা ক্রিয়েটিভিটির কাজ ওখানে ইমপ্লিমেন্টেশন হয় না। তবে একজন ডিজাইনার কিন্তু আসলে প্রজেক্ট প্ল্যান বা সিস্টেম ডিজাইন করার কাজগুলো করে থাকে। সো মানে সে আসলে প্রপার প্ল্যানিং বা কাজগুলো করে, এজন্য সেটা একটা ডিমান্ডেবল জব। এবং অন্যান্য কাজের তুলনায় এটা একটু কম কষ্টসাধ্য, ফিজিক্যাল স্ট্রেস কম হয়। বেসিক্যালি পিসিতে বসে আপনি ডিজাইন করবেন, তো সেটাও একটা ব্যাপার। এখন একটা প্রজেক্ট ডিজাইন বা সিস্টেম ডিজাইন যে আমরা করলাম অটোক্যাডে, এটা কিন্তু আসলে শুধু একটা ড্রয়িং না, এটা বা শুধু ধরেন কিছু ডাইমেনশন বা কোনো একটা নকশার রিপ্রেজেন্টেশন না। এখানে কিন্তু খুবই ডিটেলড ইনফরমেশন থাকে। যেমন আপনি যদি একটা সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ডিজাইন করেন, সেখানে কি কি কম্পোনেন্ট ইউজ করা হয়েছে, কোথায় কোন কম্পোনেন্ট ইউজ করা হয়েছে, কি কি রেটিংয়ের কম্পোনেন্ট ইউজ করা হয়েছে,
কোন ম্যানুফ্যাকচারার কোন মডেলের কম্পোনেন্ট ইউজ করা হয়েছে সবকিছু কিন্তু স্পেসিফাই করা থাকে বা করা পসিবল। সো আপনি কত রেটিং এর ট্রান্সফরমার ইউজ করতেছেন, কত অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ইউজ করতেছেন, কোন কোম্পানিটা ইউজ করতেছেন, এই সকল ইনফরমেশন আপনার ওইখানে ডিজাইনে ইনক্লুড থাকবে। যখন আপনি একটা সাবস্টেশন বা ফ্যাক্টরির ইয়েটা এসএলডি বা সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা হাতে নিবেন, আপনি ফুল ফ্যাক্টরিটা সম্পর্কে একটা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবেন। এবার যদি আমরা একটু ড্রয়িং এর দিকে আসি, যখন আমরা একটা ড্রয়িং আসলে আমরা করব কিভাবে সে বিষয়ে আমরা কিছু গাইডলাইন নিয়ে কথা বলবো। আহ, আমরা তো এতক্ষণ বললাম যে হচ্ছে আপনার সব সেক্টরে আসলে অটোক্যাডের ইমপ্লিমেন্টেশন আছে, যেমন সিভিলরা অটোক্যাড ইউজ করে, আর্কিটেকচারের ইঞ্জিনিয়াররা অটোক্যাড ইউজ করে, মেকানিক্যাল সিভিল সবাই ইউজ করতেছে। আহ, আমরা তো ভার্সন ইউজ করতেছি হচ্ছে অটোক্যাড ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা আসলে কি ড্রয়িং করে? তো অটোক্যাড ইলেকট্রিক্যাল ড্রয়িং হচ্ছে আসলে একটা একটা টেকনিক্যাল ড্রয়িং, যেটা এই বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল সিস্টেমকে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করে। সেটা হতে পারে কোনো পাওয়ার লেআউট বা ইমার্জেন্সি লেআউট বা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অথবা ল্যাডার ডায়াগ্রাম অথবা কোনো বিল্ডিং এর প্ল্যানিং অথবা কোনো বিল্ডিং এর একটা ফ্লোরের হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল প্ল্যানিং বা ওয়্যারিং ডায়াগ্রাম। এই সকল জিনিসগুলো আসলে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা আমাদের ইলেকট্রিক্যাল ড্রয়িং এর মধ্যে ইনক্লুড করব। এখন আমরা যখন ড্রয়িং করব, আমরা কি কি কারণে করতেছি? ফার্স্ট অফ অল আমরা হচ্ছে সেফটি এনশিওর করার জন্য অটোক্যাড ড্রয়িংটা করব। কারণ হচ্ছে ধরেন সেফটির কথা বললাম, কারণ হচ্ছে আপনি তো আপনার ইলেকট্রিক্যাল সিস্টেমে সেফটি ইনশিওর করবেন। সেফটি ইনশিওর করবেন আপনি কি দিয়ে? হয়তো আপনি সার্কিট ব্রেকার দিয়ে সেফটি ইনশিওর করবেন। সো আপনার ওয়্যারিংগুলো যেন প্রপারলি হয়, যেন কোনো কারণে শর্ট সার্কিট বা ওভারলোড না হয়। ওভারলোড হওয়ার একটা কারণ হচ্ছে ওভারলোড হওয়ার একটা কারণ হচ্ছে প্রপারলি হয়তো আপনি লোড ক্যালকুলেশনটা করতেছেন না, সেজন্য আহ, আপনার অটোক্যাড ইলেকট্রিক্যাল ডিজাইনটা করতে হবে। এরপরে আমরা যদি চিন্তা করি যে হচ্ছে একটা বাসায় বা একটা ফ্যাক্টরিতে মানুষ কাজ করবে বা একটা বাসায় মানুষ থাকবে, তাদের কমফোর্ট লেভেল ইনশিওর করার জন্য আসলে আমরা অটোক্যাড ডিজাইনটা করে থাকি। ধরেন হচ্ছে যদি এক্সাম্পল দেই যে হচ্ছে আপনার সুইচ বোর্ডের পজিশনটা কোথায় হবে, সেটা নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, দেখা যায় যে আপনি খেয়াল করে দেখবেন আপনার বাসার সুইচ বোর্ড, বেশি সবগুলো রুমেরই সুইচ বোর্ড হচ্ছে দেয়ালের পাশে। আপনি দরজা দিয়ে যখন ঢুকবেন, দরজা দিয়ে ঢুকেই দরজার পাশেই হচ্ছে দেয়ালে সুইচ বোর্ডটা দেওয়া আছে, যেন আপনি দরজা দিয়ে ঢুকেই হাত বাড়ালে সুইচটা অ্যাক্সেস পেতে পারেন। এবং সেটা একটা কমফোর্টেবল হাইটে দেওয়া আছে, ওটা বেশি উঁচুতেও না বেশি নিচেতেও না, যেন সবাই হচ্ছে ইজিলি সেটাকে অ্যাক্সেস, ওটার অ্যাক্সেসটা ইজিলি পেতে পারে কমফোর্ট জোনে। আবার যদি ধরেন আমি দরজার পাশে না দিয়ে সুইচ বোর্ডটাকে ধরেন রুমের অন্য কর্নারে দিলাম, ভেতরের দিকে একটা কর্নারে দিলাম বা মিডলের দিকে দিলাম, আপনি যখন রুমের ভেতরে থাকবেন না, রুমের লাইট তো অফ থাকবে, আপনার ফার্স্ট কাজ হয় ধরেন আপনি সন্ধ্যায় বাসায় ঢুকলেন, আপনার ফার্স্ট কাজ হয় যে রুমে এসে লাইটটা জ্বালানো। তো সুইচ বোর্ডটা যদি ভেতরের দিকে থাকে তখন কিন্তু আপনার লাইট জ্বালাতে হলে হয়তো ফোন বের করে টর্চ জ্বালিয়ে সুইচ বোর্ড খুঁজে আপনাকে সুইচ দিতে হচ্ছে। বাট আপনি যদি আপনার দরজার পাশে যদি সুইচ বোর্ডটা থাকে, আপনি হাত বাড়ালেই সুইচটা দিয়ে লাইটটা অন করতে পারতেছেন, এরপরে আপনি রুমে চলাচল করবেন। তো এইসব কমফোর্টের কারণে আসলে অটোক্যাড ডিজাইনগুলো প্রপারলি করা দরকার। তো আমরা যখন আসলে অটোক্যাড ডিজাইন করা স্টার্ট করব, একটা ডিজাইন যখন আমরা শুরু করব, তখন আমার প্রথমে জেনে নিতে হবে যে আসলে আমি কিসের ড্রয়িং করতেছি। সেটা কি একটা বাসা বাড়ির ড্রয়িং করতেছি, নাকি স্কুল কলেজের ড্রয়িং করতেছি, নাকি একটা হসপিটালের ড্রয়িং করতেছি? তো কারণ একটা বাসা বাড়ির ড্রয়িং এর ড্রয়িং প্যাটার্নের সাথে বা ডিজাইনিং প্যাটার্নের সাথে একটা হসপিটালের ডিজাইনিং প্যাটার্ন কখনোই মিলবে না, বা স্কুলের ডিজাইনিং প্যাটার্ন কখনোই মিলবে না, বা একটা ফ্যাক্টরির ডিজাইনিং প্যাটার্ন আর একটা হাসপাতালের ডিজাইনিং প্যাটার্ন কিন্তু কখনোই এক না। তো আমার হচ্ছে যখন আমি ড্রয়িংটা করব তখন আমার জেনে নিতে হবে এটা কিছু কোন জায়গার আমি ড্রয়িং করতেছি। প্রত্যেকটা জায়গার কিছু ড্রয়িং করার আলাদা আলাদা নিয়ম আছে। এরপরে ড্রয়িং এর শুরুতে আমার জেনে নিতে হবে, সেটা হাসপাতাল হোক আর বাসা বাড়ি হোক,
বা অন্য কোনো জায়গা হোক, যে প্যানেল বোর্ডটা কোথায় বসবে বা ডিবি বক্সটা আসলে কোথায় বসবে, এই ডিটেলসটা আমার জানা দরকার। এটা আমি ক্লায়েন্টের কাছ থেকে আমি সবার ফার্স্টেই জেনে নিব যে আমার প্যানেল বোর্ডটা কোথায় বসতেছে, ডিবি বক্সটা কোথায় বসতেছে। এরপরে আমি সেই ইনফরমেশন নিয়ে এরপরে হচ্ছে বাকি ডিজাইনিংটা করব। এরপরে আরেকটা জিনিস আমার জানা প্রয়োজন, সেটা হচ্ছে ইন্টেরিয়রটা বুঝে নিতে হবে, যে ফার্নিচারগুলো কোথায় বসবে, টিভি সুইচ কোথায় বসবে বা ফ্রিজটা কোথায় বসবে। কারণ আমরা জানি যে হচ্ছে ফ্রিজের সুইচ সকেটটা কিন্তু নর্মালি একটু নিচের দিকে হয়। তো ফ্রিজটা কোথায় বসবে সেটা যদি আমি জেনে নিই, ওইটার কাছাকাছি আমি কোনো স্থানে সকেটটা লোয়ার পজিশনে সেট করব। এবং টিভি সুইচটা কোথায় হবে, টিভির পজিশনটা আমি জানলে সেখানে টিভির সুইচটা আমি সেট করব, যেন টিভি থেকে আমার বেশি লম্বা তার টানতে না হয়, টিভির কাছে যেন সকেটটা থাকে। এরপর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সিভিল ড্রয়িংটা আমার দেখতে হবে। কারণ কোথায় দরজা আছে, কোথায় জানালা আছে, সেই জিনিসগুলা কিন্তু আমি পাবো হচ্ছে সিভিল ড্রয়িং এ। এখন আমি যদি দরজা জানলার পজিশন না দেখে আমি যদি আমার মতো ইলেকট্রিক্যাল ড্রয়িং করে ফেলি, তাহলে কিন্তু বেশ সমস্যা হবে। কারণ হয়তো আমি এমন এক জায়গায় হচ্ছে কোনো সুইচ বোর্ড দিয়েছি বা সকেট দিব, যেখানে আসলে সিভিল ইঞ্জিনিয়ার দরজা দিয়ে রাখছে। তো আমি তো তার মানে যেখানে দরজা হবে ফাঁকা স্থানে তার আমি একটা সুইচ বোর্ড দিতে পারতেছি না। তো আমার হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারের ড্রয়িং এর সাথে কোলাবোরেশন করাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমার ডিজাইন শেষে অবশ্যই হচ্ছে রিচেক দিতে হবে যে আসলে সবকিছু আমি ঠিকঠাক করে করছি কিনা। যদি ঠিক না থাকে, কোনো জায়গায় যদি ভুল হয়, সেক্ষেত্রে হচ্ছে মডিফাই করতে হবে। সঠিক ক্যাপাসিটি মেনটেন করে আমার লোড ক্যালকুলেশন করে নিতে হবে, যেন হচ্ছে আমার সিস্টেমে হচ্ছে ওভারলোড না হয়। কারণ ওভারলোড হয়ে হচ্ছে আমার ইকুইপমেন্ট পুড়ে যেতে পারে বা সার্কিট ব্রেকার ড্যামেজ হতে পারে। তো আমার হচ্ছে প্রপার ক্যাপাসিটি মেনটেন করে কাজ করতে হবে। এরপরে হচ্ছে ইলেকট্রিক্যাল ফিচারগুলোর ইজি অ্যাক্সেস থাকতে হবে। যেমন বললাম যে হচ্ছে আপনার সুইচ বোর্ড পজিশনটা কোথায় হবে, তারপরে হচ্ছে সকেটগুলো কোথায় হবে, এটা যেন মানুষ ইজিলি অ্যাক্সেস করতে পারে। এবং কমফোর্ট জোন গুলো মেক শিওর করতে হবে। ধরেন ফ্যানের পজিশনটা যেন পারফেক্ট একটা জায়গায় দেই, যেন সেই ফ্যানটা থেকে রুমের সব জায়গায় প্রপারলি বাতাসটা যায়, বা লাইটটা যেন প্রপার পজিশনে বসাই, সেখান থেকে যেন পুরো রুমটা হচ্ছে আলোকিত হয়। এরকম কিছু বিষয় বিবেচনা করে আমার ড্রয়িংগুলো করতে হবে। ওকে, সো এবার হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন আমাদের সফটওয়্যারটার মধ্যে চলে যাই। সফটওয়্যারে আমরা দেখব যে সফটওয়্যারে কি কি ফাংশন আছে, কিছু বেসিক ফাংশন যেগুলো আমাদের সবসময় প্রতিনিয়ত দরকার হয়, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। ওকে, এটা হচ্ছে আমাদের অটোক্যাড সফটওয়্যারের ইন্টারফেস। দেখেন, আমরা হচ্ছে বেসিক টুলস গুলো একটু আজকে দেখব, জাস্ট ধারণার জন্য যে আসলে কোথায় কি ফাংশন আছে সেই জিনিসগুলা। অটোক্যাডের এই কর্নারে, টপ লেফট কর্নারে যদি আমি দেখি, এখানে হচ্ছে অটোক্যাডের একটা সিম্বল দেওয়া আছে। এই সিম্বলটায় যদি আমি ক্লিক করি, সেখানে দেখবেন যে হচ্ছে কিছু বেসিক ফাংশন দেওয়া আছে, যেটা আসলে সবগুলো সফটওয়্যারেই থাকে। আপনি মাইক্রোসফট উইন্ডোজ বলেন, মাইক্রোসফট এক্সেল বলেন বা ওয়ার্ড বলেন, অন্য যে কোনো সফটওয়্যারে কিন্তু এই ফাংশনগুলো অলওয়েজ থাকে। সো ফার্স্টে হচ্ছে নিউ এ যদি আমি আসি, আহ, এখানে হচ্ছে আমি যখন কোনো নিউ ড্রয়িং সেট করতে চাচ্ছি, তখন আমি কোনো নতুন ড্রয়িং ক্রিয়েট করব, তখন হচ্ছে আমি এখান থেকে নিউ ড্রয়িং সিলেক্ট করে নতুন একটা ড্রয়িং এর কাজ শুরু করতে পারি। এরপরে আছে হচ্ছে ওপেন। ওপেন ফাংশনটা হচ্ছে, ধরেন আপনার কোনো প্রিভিয়াসলি কোনো ড্রয়িং করা আছে, যে ড্রয়িং এর কাজটা আপনি এখন আবার করতে চাচ্ছেন বা সেটাকে ওপেন করে দেখতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এখানে ওপেন ফাংশনটা ইউজ করবেন। এবং এখানে বিভিন্ন ফরম্যাট আছে, যেমন ড্রয়িং, ডিজাইন ফরম্যাট আছে, বিভিন্ন ফরম্যাট আপনি ওপেন করতে পারবেন।
এরপরে আছে হচ্ছে সেভ ফাংশন। সেভ ফাংশনটার কাজ হচ্ছে, আপনারা সবাই জানেন এটা অবভিয়াসলি, কারণ সেভের কাজ হচ্ছে যে কোনো ফাংশন, কোনো ড্রয়িং এর কাজ করতেছেন, হয়তো আপনি মিড পর্যায়ে আছেন, সেটাকে একটু সেভ দিয়ে রাখলেন যেন ফাইলটা হারিয়ে না যায়। সো সেভের এরপরে হচ্ছে সেভ অ্যাজ ফাংশন, যে আপনি যদি আরো স্পেসিফাই ভাবে জিনিসটাকে সেভ করতে চান, যে কোন ফরম্যাটে আপনি সেভ করবেন, কি নামে আপনি সেভ করবেন। যদি আমি ক্লিক করি যে হচ্ছে কি নামে আমি সেভ করতে চাচ্ছি এবং কোন ফরম্যাটে আমি সেভ করতে চাচ্ছি, এই আরো ডিটেল ভাবে সেভ করার জন্য সেভ অ্যাজ ফাংশনটা এখানে দেওয়া আছে। এরপরে আছে হচ্ছে ইম্পোর্ট ফাংশন। ইম্পোর্ট ফাংশনটার মধ্যে আপনার হচ্ছে আপনি যদি কোনো একটা ড্রয়িং এখানে নিয়ে আসতে চান, কোনো একটা পিডিএফ ফরম্যাট থেকে বা ডিজিএন ফরম্যাট থেকে বা আদার্স কোনো ফরম্যাট থেকে যদি আপনি ফাইলে এখানে নিয়ে আসতে চান, তাহলে হচ্ছে এখানে আপনি ইম্পোর্ট করতে পারবেন আপনার কোনো ড্রয়িং। এরপরে আপনার হচ্ছে যদি কোনো কিছু এক্সপোর্ট করতে চান, আপনি হচ্ছে এক্সপোর্ট করতে পারবেন। মানে আপনার কোনো ড্রয়িং এখানে হইছে, আপনি ড্রয়িংটা শেষ করে আপনি হয়তো এটাকে শেয়ার করবেন কোনো একটা ফিল্ডে, যদি সেটা 3D ডিজাইন হয় 3D DWF বা পিডিএফ এ যদি আপনি এখান থেকে এক্সপোর্ট করতে চান, বা আদার্স কোনো ডিজিএন ফরম্যাট বা আদার্স কোনো ফরম্যাটে যদি আপনি এক্সপোর্ট করতে চান, আপনি এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন। এরপরে আছে হচ্ছে পাবলিশ। পাবলিশ ফাংশনটার মধ্যে যেটা কাজ, আপনি হচ্ছে এখান থেকে বিভিন্ন জায়গায় পাবলিশ করতে পারবেন, সেটা হচ্ছে আপনি 3D প্রিন্ট সার্ভিসে পাঠাতে পারবেন। এরপরে হচ্ছে এটাকে আর্কাইভ করতে পারবেন, দেন হচ্ছে ট্রান্সমিট করতে পারবেন বা ইমেল করতে পারবেন, বা অন্য কোনো সার্ভার বা অন্য কোনো প্ল্যাটফর্মে যদি আপনি শেয়ার করতে চান, এখান থেকে সেটা শেয়ার করতে পারবেন। এরপরে হচ্ছে প্রিন্ট। প্রিন্টের কাজটা হচ্ছে মানে আপনার ড্রয়িং করেছেন, আপনি সেটাকে হয়তো A3 পেপার বা A4 পেপারে হচ্ছে আপনি এটাকে প্রিন্ট করতে চাচ্ছেন, সেজন্য হচ্ছে এই ফাংশনটা এখানে। অটোক্যাড সফটওয়্যারের মধ্যে প্রিন্টার নাম হচ্ছে হইলো প্লট। প্লট ফাংশনটা দিয়ে আপনি হচ্ছে কোনো একটা করার ডিজাইন আপনি প্রিন্ট আউট করতে পারবেন। এরপরে হচ্ছে ব্যাচ প্লট। ধরেন আপনি হচ্ছে কোনো মানে মাল্টিপল ড্রয়িং করেছেন, ধরেন একটা ড্রয়িং এর 3-4টা পেজ আছে, যদি আপনি 4-5টা পেজ একসাথে হচ্ছে প্রিন্ট করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে মাল্টিপল ড্রয়িং একসাথে প্রিন্ট করতে পারতেছেন। এরপরে হচ্ছে প্লট প্রিভিউ। ধরেন আপনি কোনো একটা ড্রয়িং প্রিন্ট করবেন, সেই প্রিন্ট করা ফাইলটা প্রিন্ট করার আগে যেন হচ্ছে আপনি দেখে নিতে পারেন যে আসলে ওইটার কি কন্ডিশন, সেই ক্ষেত্রে হচ্ছে হলো প্লট প্রিভিউ অপশনটা আপনাকে ইউজ করতে হবে, যে আসলে আমি যে পেজে আমি এটাকে ফাইনালি আউটপুট বের করব, আসলে প্রপারলি সেটা আউটপুট বের হচ্ছে কিনা, নাকি আমার ড্রয়িংটা হয়তো কোনো কর্নারে সেট হয়ে গেছে বা হচ্ছে হয়তো পেজের বাইরে চলে গেছে। সেই ক্ষেত্রে হয়তো পেজের বাইরে চলে গেছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়াল ড্রয়িংটা কিভাবে আসবে। আমি যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে আমি প্রিভিউ দেখে প্রিন্টিং সেটআপটা ঠিক করে এরপরে হচ্ছে ফাইনালি সেটাকে আউটপুট দিব। তারপরে এখানে পেজ সেটআপ আছে, যে হচ্ছে আমি প্রিন্ট করার আগে সেটা লেআউটটা, পেপার সাইজটা সবকিছু প্রপারলি সেটআপ দিয়ে নিতে পারবো। এরপরে আছে হচ্ছে ড্রয়িং ইউটিলিটিস। এখান থেকে আমি ড্রয়িং প্রপার্টিজ, তারপরে হচ্ছে আমার ড্রয়িং এর ইউনিটস, এই সকল জিনিসগুলো আমি এখান থেকে সেটআপ করে নিতে পারবো এবং এখান থেকে আমি আমার ড্রয়িং ফাইলগুলো ক্লোজ করতে পারবো। এখানে হয়তো আমি কারেন্ট ড্রয়িং আছে যেখানে শুধু আমি সিঙ্গেল একটা ড্রয়িং ক্লোজ করতে পারবো, এবং হচ্ছে যদি আমি চাই সব ড্রয়িং একসাথে ওইখান থেকে ক্লোজ করতে পারতেছি। তো এই ছিল হচ্ছে আমাদের বেসিক ফাংশন। বেসিক ফাংশনের সাথে এখানে উপরে হচ্ছে কিছু আইকন দেওয়া আছে। আমরা এই বেসিক ফাংশন যেগুলো দেখলাম সেগুলোরই শর্টকাটে কাজ করার জন্য এখানে হচ্ছে কিছু ছোট ছোট টুলস দেওয়া আছে। আমরা জানি যে যেমন সেভ অ্যাজ, সেভ, তারপরে ওপেন, নিউ, এই জিনিসগুলা এখানে হচ্ছে শর্টকাটে ইউজ করার জন্য এই জায়গায় দেওয়া আছে, এবং এখান থেকে আমি প্রিন্ট করতে পারবো। তো এই টুলসগুলো হচ্ছে এখানে আমার দেওয়া আছে। ওকে, এরপরে হচ্ছে আমরা ধরেন আমরা একটা ড্রয়িং শুরু করব। আমরা এখানে যাব, নিউয়ে যাব। নিউয়ে যখন ক্লিক করলাম তখনই হচ্ছে আমার এখানে অনেকগুলো টেমপ্লেট দেখাচ্ছে, বেশ অনেকগুলো টেমপ্লেট আছে। এই টেমপ্লেটগুলো থেকে আমি যে কোনো টেমপ্লেট ইউজ করতে পারবো ড্রয়িং করার জন্য। এখন কথা হচ্ছে যে কোন টেমপ্লেটটা সিলেক্ট করব, এতগুলো টেমপ্লেটের মধ্যে আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন, রাইট?
এখন কথা, এটাকে নিয়ে আপনার টেনশন করতে হবে না, কারণ টেমপ্লেটটা হচ্ছে আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে। ক্লায়েন্টই আপনাকে বলে দিবে আসলে যে কোন টেমপ্লেটটা দিয়ে আপনার কাজ, মানে সে আউটপুটটা চাচ্ছে। সো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি সেই টেমপ্লেটের উপর কাজ করবেন। যেমন একটা টেমপ্লেট যদি আমি ওপেন করি, এখানে এক্যাড ইলেকট্রিক্যাল টেমপ্লেটটা আমি ওপেন করছি। এই টেমপ্লেটটা দেখেন যে একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে দেওয়া হয়েছে। আমার সার্কিট ডিজাইনটা আমি এই এরিয়ার মধ্যে দিয়ে করব। ওকে, আমি যদি একটু জুম করি নিচের দিকে, দেখেন এখানে আহ, কিছু চার্ট দেওয়া আছে। এখানে আমি আমার ড্রয়িংটার বিভিন্ন স্পেসিফিকেশন দিতে পারবো, যেমন এখানে আমি ডেট দিতে পারবো, মানে কবে হচ্ছে এই ডেট ড্রয়িংটা রিভিশন করা হয়েছে। মাল্টিপল টাইমস ড্রয়িংটা রিভিশন করা হতে পারে, কারণ মনে করেন আপনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আপনি ড্রয়িংটা করছেন, আপনার সিনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অবশ্যই সে ড্রয়িংটা রিভিউ করবে। তারপরে হচ্ছে হলো ফাইনালি সে হয়তো হচ্ছে হলো ম্যানেজার লেভেলে কাউকে দেখাবে। সো সবাই জিনিসটা রিভিউ করবে। তো যে যতবার রিভিউ করেছে এবং কত তারিখে রিভিউ করলো, এই ডাটাগুলো কিন্তু এখানে দেওয়া যাচ্ছে। এবং হচ্ছে এই ড্রয়িংটা কে করতেছে, কোন ইঞ্জিনিয়ার করবে, কে কোন ইঞ্জিনিয়ার চেক করবে, এই সব ডিটেলসগুলো কিন্তু এখানে আপনারা দিতে পারতেছেন। এবং আহ, এটা হচ্ছে কত তারিখে ড্র করা হয়েছে, কত নাম্বার ড্রয়িং, আর কত নাম্বার ড্রয়িং এর কত নাম্বার শিট, এই সকল অনেক ইনফরমেশন কিন্তু আমরা এখানে দিতে পারি। সো এরকম আরো অনেক টেমপ্লেট আছে। যদি আমি আরেকটা নিউ ট্যাব ওপেন করি, আহ, ধরেন এইটা আমি ওপেন করলাম, এটার মধ্যে দেখেন এটার মধ্যে আবার গ্রিড লাইন নাই, গ্রিড লাইন ছাড়া একটা টেমপ্লেট। তবে এখানেও কিন্তু অন্য একটা ফরম্যাটে টেবিল দেওয়া আছে, যে টেবিলের মধ্যে বিভিন্ন ইনফরমেশন আপনি লিখতে পারবেন, যেন হচ্ছে আপনার ড্রয়িংটা মানে কে করেছে বা বিভিন্ন ধরনের ইনফরমেশন এখানে দেখা যায়। ওকে, আমি যদি আবার ড্রয়িং নতুন একটা ওপেন করি, এইটা ওপেন করলাম, এটার মধ্যে কোনো নির্দিষ্ট এরিয়া নেই। এখানে হচ্ছে কোনো নির্দিষ্ট এরিয়া করা নেই। এখানে হচ্ছে হলো এক্স ওয়াই এক্সিস দিয়ে অনেক বড় হচ্ছে গ্রিড করে দেওয়া আছে। এখন এই এক্স ওয়াই এক্সিসটা কি? এটা আসলে হচ্ছে ইউসিএস বলে এটাকে, এটার নাম ফুল ফর্ম হচ্ছে ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। তো আমার ড্রয়িংটা আমার হচ্ছে হলো এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসের ভেতরে রাখতে হবে। তো হচ্ছে এই জন্য একটা বর্ডার লাইন দেওয়া হয়েছে। এর সাথে হচ্ছে আরেকটা এই রাইট টপ কর্নারে আপনি দেখতে পাচ্ছেন যে ডাব্লিউসিএস বলে একটা কথা আছে। আহ, এখন এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের প্রয়োজন নেই, কারণ আমরা থ্রিডি ড্রয়িং করব না, এটা হচ্ছে থ্রিডি ড্রয়িং এর জন্য। আমি যদি এখানে প্রেস করি, প্রেস করে যখন হচ্ছে আমি দেখেন রোটেট করতেছি, এটা কিন্তু মুভ করতেছে। এটা হচ্ছে উপরে টপ, 2D মানে হচ্ছে আমরা টপ ভিউ দেখি অলওয়েজ। আমি যদি চাই ফ্রন্ট ভিউ দেখতে পারতেছি, রাইট ভিউ দেখতে পারতেছি, লেফট ভিউ দেখতে পারতেছি। এবং আপনি দেখেন যে হচ্ছে এখানে কিন্তু আমি 3 ডাইমেনশনাল একটা হচ্ছে ডাটা পাচ্ছি। তো থ্রিডি ড্রয়িং করার জন্য আমাদের এই ডাব্লিউসিএসটা আসলে ইউজ করতে হয়। তবে আমরা ইলেকট্রিক্যাল ড্রয়িং যখন করব আমাদের থ্রিডিটা প্রয়োজন হবে না, কারণ আমাদের ইলেকট্রিক্যাল ড্রয়িংগুলো 2ডিতেই হয়, আমাদের থ্রিডি প্রয়োজন হয় না। যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে তাদের থ্রিডিটা প্রয়োজন হবে। তো আমি এগুলোকে কেটে দিই। অটোক্যাড একটা বেশ ভারী সফটওয়্যার, আপনারা চেষ্টা করবেন যে বেশি ড্রয়িং নিয়ে কাজ না করার। ওকে, এবার আমরা আসি হচ্ছে কিছু সিম্পল কমান্ডে। যেমন হচ্ছে এখানে লাইন দেওয়া আছে। আপনি যদি হচ্ছে এখান থেকে কোনো লাইন ড্র করতে চান, তাহলে হচ্ছে এখান থেকে লাইন সিলেক্ট করে লাইন ড্র করবেন। এরপরে হচ্ছে ধরেন আপনি একটা সার্কেল ক্রিয়েট করতে চান, সার্কেল দিয়ে ধরেন হচ্ছে আপনি চান যে 10 রেডিয়াসের একটা সার্কেল হবে, 10 লিখে এন্টার করবেন। তখন হচ্ছে 10 রেডিয়াসের একটা সার্কেল, সরি 10 ডায়ামিটারের সার্কেল ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আপনি যদি চান বৃত্তচাপ নেবেন, আর্ক থেকে আপনি বৃত্তচাপ নিতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনি রেক্ট্যাঙ্গেল নিতে পারতেছেন। তারপরে ধরেন হচ্ছে আপনি চাচ্ছেন যে এই রেক্ট্যাঙ্গেলটাকে আপনি ভরাট করে দিবেন। সো এখানে হ্যাচ আছে। ধরেন হচ্ছে আপনি রেক্ট্যাঙ্গেলটাকে ভরাট করে দিতে চাচ্ছেন সলিড দিয়ে বা হচ্ছে প্যাটার্ন দিয়ে। এখানে আরো অপশন আছে, বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে। তো বিভিন্নভাবে আপনি রেক্ট্যাঙ্গেলটাকে ভরাট করে দিতে পারতেছেন।
হচ্ছে রেক্ট্যাঙ্গেলটাকে হচ্ছে এক প্যাটার্নে আপনি ভরাট করছেন, সার্কেলটাকে হয়তো আপনি এইভাবে দিবেন। সো আপনি হচ্ছে এরকম ভরাট করে দিতে পারবেন, এটাকে বলে হচ্ছে হ্যাচ কমান্ড। এটা নিয়ে আরো ডিটেলস কাজ করবেন। এর পাশে কিছু হচ্ছে হলো বেসিক টুলস আছে, যে বেসিক টুলসগুলো যেমন হচ্ছে মুভ কমান্ড। আপনি ধরেন কোনো একটা অবজেক্টকে মুভ করাতে যাচ্ছেন, আহ, আপনি হচ্ছে কোনো একটা অবজেক্টকে যদি মুভ করাতে চান, সেক্ষেত্রে মুভ কমান্ড দিতে পারবেন। দেন হচ্ছে আপনি যদি রোটেট করাতে চান রোটেট করতে পারবেন, আপনি যদি কপি করতে চান তাহলে কপি করতে পারবেন, কোনো অবজেক্টকে স্ট্রেচ করে লম্বা করতে পারবেন, আপনি হচ্ছে তারপরে মিরর করতে চাইলে মিরর করতে পারবেন, বা এখানে ট্রিম করতে পারবেন। ধরেন আমার এখানে কর্নারগুলা বের হয়ে গেছে, আমি চাচ্ছি যে এই কর্নারগুলো কাট করে দিতে, তাহলে এখান থেকে ট্রিম করে নিয়ে আপনি এই কর্নারগুলো কাট করে দিতে পারতেছেন। তো বিভিন্ন ধরনের বেসিক টুলস আছে যেগুলো আমরা ইউজ করব আস্তে আস্তে। এছাড়াও আরও আছে, এখানে অফসেট আছে, ফিলেট আছে, এগুলো আমরা এখনো যখন ড্রয়িং শুরু করবো আস্তে আস্তে আপনারা দেখবেন, এগুলো একটু অ্যাডভান্স, এই জন্য আমরা এখন দেখাচ্ছি না, এখন বেসিকগুলো দেখাচ্ছি। এরপরে চাইলে আপনি হচ্ছে টেক্সট অ্যাড করতে পারবেন, যে ধরেন এটার মধ্যে আপনি টেক্সট লিখতে চাচ্ছেন, টেক্সট হচ্ছে নিতে চাইলেন, ধরেন হচ্ছে সার্কেল লিখলেন, দেখেন এখানে সার্কেল টেক্সট চলে আসছে। তো আপনি চাইলে কোনো কিছু লিখতেও পারতেছেন, চাইলে হচ্ছে আপনি ডাইমেনশনও দেখতে পারতেছেন যে আসলে এই জিনিসটা কতটুকু লম্বা, এই লাইনটা কতটুকু লম্বা, আমি সেই ডাটাটাও কিন্তু নিতে পারতেছি 8.6040। তো ডাইমেনশন নিয়েও কাজ করতে পারতেছেন। বিভিন্ন টাইপের ডাইমেনশন হয়, অ্যাঙ্গুলার ভ্যালু আপনি নিতে পারবেন, একটা সার্কেলের রেডিয়াস নিতে পারবেন বা ডায়ামিটার নিতে পারবেন, এরকম অনেক ফাংশন আছে এখানে। তো এই তো ছিল মোটামুটি বেসিক একটা জিনিস। এখন আমরা একটা স্পেস, এখানে হচ্ছে এখানে প্রজেক্ট আছে, প্যানেল আছে, রিপোর্টস আছে, এগুলো আস্তে আস্তে আপনারা দেখবেন, আর সবগুলো আমাদের ওইভাবে ইউজও করতে হয় না। তো যেগুলো যেগুলো দরকার আমরা সেই কয়েকটা জিনিস দেখাবো। অটোক্যাড আসলে খুবই বড় একটা সফটওয়্যার, এটা শিখতে আসলে অনেক সময়ের বিষয়। আমিও যে হচ্ছে পুরো সফটওয়্যারের ফাংশনালিটি পারি এমনটাও না, এটা বিশাল বড় সফটওয়্যার। তো আমাদের যে কাজগুলো, যে ফাংশনগুলো প্রয়োজন আমরা সেই ফাংশনগুলো নিয়ে কাজ করব। আহ, এখন অটোক্যাড ইলেকট্রিক্যাল ভার্সন যে আমরা ইউজ করতেছি, এইটার জন্য যে স্পেশাল একটা পেজ আছে স্কেমেটিক পার্ট, এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য স্পেশালি ডিজাইন করা। কারণ অটোক্যাড তো আপনার আর্কিটেকচার ইঞ্জিনিয়াররাও করে, সিভিল ইঞ্জিনিয়াররাও করে, আবার সবাই করতেছে। বাট এটা হচ্ছে হলো আমাদের ইলেকট্রিক্যালদের জন্য সেট আপ করা একটা এক্সট্রা পেজ, যেখানে আমরা বিভিন্ন ধরনের আইকন মেনুতে যদি আপনি যান, এখানে ওকে দেন, এখানে আমরা বিভিন্ন কম্পোনেন্ট পাবো যেটা আসলে আগে থেকে ডিজাইন করা, আমাদের নতুন করে ডিজাইন করতে হবে না। যেমন পুশ বাটন আছে, সিলেক্টর সুইচ, ফিউজ বা সার্কিট ব্রেকার, বিভিন্ন ধরনের রিলে টাইমার, মোটরস আছে, এখানে পিএলসির ইনপুট আউটপুট আছে, লিমিট সুইচ আছে যেগুলো আসলে অটোমেশন সেক্টরে হিউজ ব্যবহার হয়, ফ্লো ওয়াটার লেভেল সুইচেস আছে, সলিনয়েড ভালভস আছে। তো এখানে বিভিন্ন ধরনের পাওয়ার সাপ্লাই দেওয়া আছে যেগুলো আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের সবসময় ইউজ হয়, যেটা আমরা ফ্রিকুয়েন্টলি ইউজ করি, সেই কম্পোনেন্টগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে যেন আমাদের বারবার ডিজাইন করে নিতে না হয়। যেমন হচ্ছে আমি যদি মোটরের মধ্যে যাই, এখানে দেখেন 3 ফেজ মোটর দেওয়া আছে, এবং 3 ফেজ মোটর যখন আমি একটা নিব, আমি এখানে ডিটেলিং কাজ করতে পারবো। যেমন কিছুক্ষণ আগে বলেছিলাম যে যখন আমরা আসলে ড্রয়িং কোনো ডিজাইন বা নকশা না, সেটার মধ্যে বিভিন্ন ধরনের ডিটেইলড ইনফরমেশন থাকে। যেমন এই মোটরটা যখন আমি ইমপ্লিমেন্ট করবো, এই মোটরটার নাম কি, এই মোটরটা ধরেন হচ্ছে আমি দিলাম হইতেছে 3 ফেজ মোটর, এটা কোথায় ইউজ হচ্ছে, ধরলাম আমি এটা কোন একটা কনভেয়ার বেল্ট সিস্টেমে ইউজ হচ্ছে, কনভেয়ার ওয়ানে সিলেক্ট হচ্ছে, ইউজ হচ্ছে। সো এটার ম্যানুফ্যাকচারার কি, ম্যানুফ্যাকচারার হয়তো ধরলাম আমি হচ্ছে এটা এনার্জি প্যাকের একটা মোটর, এনার্জি প্যাকের একটা মোটর, এটা ক্যাটালগ নাম্বার হতে পারে, অ্যাসেম্বলি নাম্বার থাকতে পারে, এটা রেটিং কত, এটা হচ্ছে আমি ধরলাম 1.5 কিলোওয়াটের একটা মোটর। তো
এই সব ডিটেইলিং কাজ কিন্তু আমরা এখানে করতে পারি। এবং যখন আমি এটা ওকে দিব, আমি কিন্তু দেখতে পাবো যে হচ্ছে এই সব ইনফরমেশনগুলো এটার পাশেই লেখা থাকবে। তো আমি যখন ডিজাইন করব, এখানে ধরেন হয়তো ওয়ারিংস থাকবে, কিন্তু মোটরের স্পেসিফিকেশনগুলো কিন্তু পাশে লেখা থাকবে, এবং আমি এই লেখাগুলোর জায়গায় মানে পজিশন অ্যাডজাস্টমেন্ট করে আমার পছন্দ মতো জায়গায় বসায় নিতে পারি। তো এইটা হচ্ছে অটোক্যাড এই স্কেমেটিক পার্টটার একটা স্পেশালিটি। এবং ধরেন হচ্ছে কোনো আইকন আপনার এখানে দেওয়া নাই, এখানে অল্প কিছু আইকন দেওয়া আছে, কোনো আইকন যদি দেওয়া না থাকে, আপনি সিম্বল বিল্ডার থেকে কোনো একটা আইকনের সিম্বল আপনি তৈরি করে নিতে পারেন, একটা আইকন ক্রিয়েট করে আপনি ওই আইকনটা আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারেন, এবং সেটাকে আপনি এখানে আইকন মেনুতে অ্যাড করেও রাখতে পারেন। আপনার তৈরি করা সিম্বলটা এখানে একটা একটা করে থাকবে। তো এই সকল সিস্টেমগুলো এখানে দেওয়া আছে, সার্কিট বিল্ডার সিস্টেম আছে। তারপরে হচ্ছে এখানে আপনার হচ্ছে ইনসার্ট পিএলসি, আপনি পিএলসি ইনসার্ট করে এখানে পিএলসি নিয়ে কাজ করতে পারবেন। ইনসার্ট কানেক্টর আছে। এরপর এখানে কিছু বেসিক জিনিস আছে, যেমন ডিলিট করা, মুভ করা, কপি করা, যেটা আমরা একটু আগে দেখলাম, সেগুলো কিছু সেরকমই কিছু বেসিক টুলস দেওয়া আছে। আহ, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট থিং, যে হচ্ছে আমরা তো আসলে ওয়্যার কানেক্ট করব, এখানে তো আমরা কোনো লাইন বা সার্কেল কানেক্ট করব না। ইলেকট্রিক্যাল সিস্টেমগুলোতে আসলে আমরা বিভিন্ন ওয়্যার কানেক্ট করব। তো এখানে হচ্ছে ওয়্যারের অপশন আছে। তারপরে হচ্ছে আমাদের থ্রি ফেজ কানেকশনের জন্য এখানে বাস বার দেওয়া আছে। এরপরে হচ্ছে ওয়্যার নাম্বার, আমরা এখানে নাম্বারিং করতে পারবো। দেন হচ্ছে সোর্স অ্যারো দিতে পারতেছি, এখানে ল্যাডার সার্কিট আমরা ইমপ্লিমেন্ট করতে পারতেছি। তো এটা হচ্ছে ইলেকট্রিক্যালদের জন্য একটা স্পেসিফাই করা একটা সেটআপ। এটার মধ্যে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের বেশি কাজগুলো করব, আমাদের সব কাজ এখানেই হবে। তো এটাই মোটামুটি আমাদের বেসিক একটা ওভারভিউ পুরো সফটওয়্যারের। আপনারা যারা যারা এখনো সফটওয়্যারটা ইনস্টল করেন নাই, তারা সফটওয়্যারটা খুব তাড়াতাড়ি ইনস্টল করে ফেলবেন। আপনাদেরকে হচ্ছে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, এবং গুগল ড্রাইভ লিঙ্ক থেকে আপনি সফটওয়্যারটা ডাউনলোড করে, একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও দেখে আপনার সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন এবং লাইসেন্সটা দিয়ে নেবেন। আচ্ছা, এখন আমি একটু আমাদের পুরো কোর্স প্ল্যানটা একটু ওভারভিউ আপনাদের সাথে শেয়ার করি, আমরা আসলে কিভাবে কি করব। আমরা আজকে তো হচ্ছে একটা জাস্ট ওভারভিউ দেখলাম, টুলসগুলো দেখলাম এবং ফিল্ডগুলো নিয়ে আলোচনা করলাম। এরপরে হচ্ছে আমরা বেসিক্যালি ড্রয়িংগুলো শুরু করব নেক্সট ক্লাস থেকে। আমরা ড্রয়িং ফরম্যাট নিয়ে আলোচনা করব, কি কি ইউনিটসগুলো কিভাবে সিলেক্ট করব, পেজের লিমিট কিভাবে সেট করব। এরপরে যে আমাদের ইম্পর্টেন্ট কিছু ফাংশন আছে, যেমন স্ন্যাপ, গ্রিড, অবজেক্ট স্ন্যাপ, পোলার ট্র্যাকিং, এই জিনিসগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব, এবং সেই ফাংশনগুলো ইউজ করে আমরা ড্রয়িং করা শুরু করে দিব। সো আপনারা তাড়াতাড়ি ইনস্টল করে ফেলবেন, যেন আমরা নেক্সট ক্লাস থেকে ড্রয়িং প্র্যাকটিসগুলো করতে পারি। আমরা কিছু ড্রয়িং প্র্যাকটিস করার পরে হচ্ছে আমাদের বিভিন্ন যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে, তারা তো ডল স্টার্টার, বিভিন্ন ধরনের মোটর স্টার্টার সম্পর্কে জানেন। ডল স্টার্টার যেমন স্টার ডেল্টা স্টার্টার, ফরওয়ার্ড রিভার্স কানেকশন, এই জিনিসগুলো আসলে হচ্ছে অটোক্যাডে কিভাবে ডেভেলপ, সিস্টেমগুলো কিভাবে ডিজাইন করতে হয়, সেই জিনিসগুলো আমরা অটোক্যাডে করে দেখব। এরপরে হচ্ছে পিএলসিতে আমরা হচ্ছে পিএলসির সিস্টেমগুলো কিভাবে অটোক্যাডে ড্রয়িং করতে হয়, সেই ডিজাইনগুলো আমরা হচ্ছে অটোক্যাডে করা শিখবো। এবং হচ্ছে সাবস্টেশন ডিজাইন শিখবো আমরা, যে কিভাবে একটা সাবস্টেশন প্রপারলি ডিজাইন করতে হয়, আর সাবস্টেশনে এইচটি প্যানেল থাকবে, এলটি প্যানেল থাকবে, এগুলো কিভাবে রেটিংগুলো আমরা সিলেক্ট করব, এই জিনিসগুলো আমরা হচ্ছে লাস্টের শেষের দিকে দেখবো। এবং আমরা একটা হাউস ওয়্যারিং প্রজেক্ট করব আমাদের, যেহেতু আমরা হাউস ওয়্যারিং সবাই দেখছি, আমাদের সবার কমন একটা জিনিস, আমরা দুইটা হাউস ওয়্যারিং প্রজেক্ট করব। আই হোপ আপনাদের ভালো লাগবে। যারা 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 রেজিস্ট্রেশন করেছেন, আই থিঙ্ক সবাই মোটামুটি বেসিক লেভেলে আছেন। আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট টপিকই সিলেক্ট করছি, এই কয়েকটা জিনিস শিখলেই আপনার প্র্যাকটিসও হবে এবং বেশ অনেক ইনফরমেশন আপনার জানা হবে। যারা পিএলসি নিয়ে কখনো কাজ করেন নাই, বা পিএলসি সম্পর্কে একটা ধারণা পাবেন, পিএলসির ইনপুট আউটপুটগুলো কিভাবে হয়, ওয়্যারিং কিভাবে হয়, সেটার একটা আপনি ধারণা পাবেন। হাউস ওয়্যারিংগুলো কিভাবে হয়, লোড ক্যালকুলেশন কিভাবে করতে হয়, এগুলো কিছু আপনি ধারণা অটোক্যাড ডিজাইন করার মাধ্যমে পেয়ে যাবেন। আচ্ছা, আপনারা সবাই হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবেন। আমরা রেগুলার আপডেটগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিব। আচ্ছা, আপনাদের যারা অনলাইনে ক্লাস করতেছেন, তারা তাদের জন্য
সবাই আসলে কোর্স করার পরে একটা সার্টিফিকেশন চায়। সো আমরা আপনারা যেহেতু অনলাইনে করতেছেন, আসলে আপনারা কতটুকু শিখতেছেন সেটা তো আমরা ভেরিফাই করতে পারতেছি না। তবে আপনারা যদি সার্টিফিকেট নিতে চান, আমরা একটা অ্যাসেসমেন্ট প্রোগ্রাম রাখবো, আপনাদের একটা এক্সাম থাকবে, কয়েকটা ড্রয়িং করতে দেওয়া হবে। আপনারা অ্যাসেসমেন্টটা পরীক্ষাটা অ্যাটেন্ড করে যদি কম্পিটেন্ট হন, তাহলে আমরা আপনাদেরকে হচ্ছে সার্টিফিকেট দিব। সো আপনারা আশা করি আপনারা হচ্ছে ক্লাসগুলো কন্টিনিউ করবেন। যেহেতু রোজার মাসে মোটামুটি ফ্রি থাকেন, আপনারা চেষ্টা করবেন রেগুলার 2 ঘন্টা 3 ঘন্টা করে সময় দেওয়ার। আই থিঙ্ক 1 মাস সময় দিলে আপনারা বেশ ভালো লেভেলে অটোক্যাড শিখতে পারবেন। অ্যাটলিস্ট মনে করেন আপনি হয়তো যে কোম্পানিতে, বড় একটা কোম্পানিতে জব করেন, সেই কোম্পানিটা হয়তো আপনাকে অটোক্যাড ড্রয়িং বা তাদের সিস্টেম ড্রয়িং করতে দিবে না। বাট ধরেন আপনার কাজের ক্ষেত্রে কখনো আপনার সামনে একটা অটোক্যাড ড্রয়িং আসলো, আপনি যেন ড্রয়িংটা পড়ে বুঝতে পারেন, আসলে ড্রয়িং এর ভাষাটা যেন আপনি বোঝেন, ড্রয়িং এ কি বলতে চাইছে, কোথায় কি আছে, সেই জিনিসটা যেন আপনি আহ, মানে অবাক বিস্ময়ে তাকিয়ে না থাকেন ড্রয়িংটার দিকে। এটাই হচ্ছে মানে এইটুকু অ্যাচিভ করাও বড় একটা বিষয়। সো আপনারা কিছুদিন কন্টিনিউয়াসলি সময় দেন, আশা করি আপনাদের উপকারে আসবে। স্কিল এখন আসলে গতানুগতিক পড়াশোনা করে জব ফিল্ডে সার্ভাইভ করা খুবই ডিফিকাল্ট। আপনাকে বিভিন্ন ধরনের স্কিল অ্যাকোয়ার করতে হবে, সেটা ডিজাইনিং সেক্টরে হোক বা অটোমেশন সেক্টরে হোক বা হচ্ছে আপনার রোবোটিক্স সেক্টরে হোক, বিভিন্ন সেক্টরে আপনার স্কিল অ্যাকোয়ার করতে হবে। তাছাড়া আসলে জব সেক্টরে টিকে থাকা বা জব পাওয়াটাই খুব মুশকিল। তো আশা করি আপনারা সবাই থাকবেন আমাদের সাথে শেষ পর্যন্ত। আমরা হচ্ছে নেক্সট অনলাইন ক্লাসটা রাখবো হচ্ছে পরশুদিন। আপনারা সবাই একদিনের মধ্যে সফটওয়্যারটা ইনস্টল করে রাখবেন, যেন আমরা আহ, পরশুদিন থেকে আমরা যেন ক্লাসটা কন্টিনিউ করতে পারি। নেক্সট ক্লাসটা আমরা 12টা থেকে রাখবো, দুপুর 12টা থেকে আমরা নেক্সট অনলাইন ক্লাসগুলো রাখবো। সো আপনারা প্রিপেয়ার্ড থাকবেন। ফ্রি, যদি কোনো জরুরি কাজ থাকে সেগুলো সেরে 12টা থেকে 1টা বা 1:30টা পর্যন্ত আপনারা ফ্রি থাকার চেষ্টা করবেন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।